আবার মাদ্রাসা শিক্ষাকে ঠাসার জন্য এমন ঠাসে কিছু নাস্তিক তৈরি হয়েছে। এক নাস্তিক বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো উচ্চতর মাদ্রাসা। আমি উচ্চতর মাদ্রাসা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি না, তোমাকে বলি তুমি উচ্চতর শয়তান। কেন মাদ্রাসা ছাত্রের সাথে পারে না কেন? আগামী প্রজন্ম আসবে তোমাদের মতো দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, তোমাদের মতো এই নোংরামি লোক, যারা রাষ্ট্রে থেকে রাষ্ট্রের গোড়া কাটে, এই সমস্ত লোক আগামী দিনে কোন রাষ্ট্রে ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। তোমরা কি মনে হচ্ছে আগামী প্রজন্ম অন্যরকম হয়ে যাবে ইনশাআল্লাহ? আমরা স্বপ্ন দেখি। কারণ আমি বলছিলাম আল্লামা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ মুসলিম সাংবাদিকতার জনক, তখন এই সমস্ত শিক্ষাবিদ্যা কোথায় ছিল? যদি আমি বলি দাড়িওয়ালা দিনদার মানুষ ডক্টর শহীদুল্লাহ, মাথায় টুপি, মুখে কি দাঁড়িয়ে আছে না? মৌলানা ভাসানী, নামই মৌলানা, মাথায় টুপি, মুখে কি দাড়ি। কাকে 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 ঘৃণা করো? আল্লামা আকরাম খাঁর কথা বলছে আহলে হাদিস সন্তান। 1951 সালে যখন শিক্ষা কমিশন গঠন হয় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের, তখন এই ন্যাংটা শিক্ষাবিদ ছিল না, একজন আল্লামাকে ধরে এনে উভয় পাকিস্তানের শিক্ষা কমিশনের চেয়ারম্যান বানাতে হবে। কেন? তোমরা কোথায় ছিলে? ও নাট্যকাররা, ও সাহিত্যিকরা, পূর্ণ সাহিত্য লেখে দেশকে তুমি ধ্বংস করছো, ছাত্র ছাত্রীকে ধ্বংস করছো, নষ্ট করে দিচ্ছ। তোমরা কোথায় ছিলে তখন? তোমরা বাংলা একাডেমির প্রথম বাংলা সাহিত্যে পুরস্কার পান আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি। তোমরা কোথায় ছিলে তখন? তারা সাহিত্য রচনা করেছেন দেশ জাতির ইসলামের জন্য, আর তোমরা সাহিত্য রচনা করছো দেশ জাতি নতুন প্রজন্মকে ধ্বংস করার জন্য। আপনারা ভাষা বুঝতে পেরেছেন? সন্তানকে তৈরি করুন। আমি পরামর্শ দিই একটাই, প্রতিষ্ঠানে ভর্তি করতে চাইলে প্রথম দেখবেন মানহাজ কোনটা, কোন প্রতিষ্ঠানে মানহাজ ভালো। মানহাজ ভালো না হলে প্রতিষ্ঠানে ছাত্র দিবেন না। 2 নম্বর দেখবেন প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক আছে কিনা। যোগ্য শিক্ষক না থাকলে যোগ্য ছাত্র তৈরি হয় না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তার ছাত্র দ্বিতীয় মুজাদ্দিদ ইমাম শাফি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস পণ্ডিত, তার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তার ছাত্র ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস, তার ছাত্র ইমাম আবু দাউদ। আপনি ভাবছেনটা কি? প্রথম দেখবেন যোগ্য যোগ্য কি শিক্ষক আছে কিনা, সেখানে ভর্তি করবেন। 3 নম্বরটা দেখবেন পরিবেশ ভালো কিনা। পরিবেশ ভালো কিনা বলতে দেখবেন শিক্ষক, দেখবেন পরিবেশ ভালো কিনা। যদি অন্ধকার পরিবেশে দেন, ওর মানসিক বিকাশ কোনোদিনই হবে না। আমাদের মাদ্রাসা শিক্ষার সবচেয়ে বড় সমস্যা বর্তমানে, একদিকে যারা ভর্তি করে তারা হলো ছোট শ্রেণীর মানুষ, ওদের মানসিক বিকাশ ঘটে না। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, তার বাপ কি যত ধনী মানুষ, আল্লামা আকরাম খাঁ যাতা ধনী মানুষ। এর আগে যদি বলি ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, আরে বিচারপতি সন্তান। ইবনু হাজার আসকালানি বলে তিনি বিচারপতি। বা আরবি শিক্ষিত মানুষ নাকি সব সময় ইমামতি করবে আর মুয়াজ্জিনি করবে, তাই না? এই সংস্কৃতি ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা চালিয়েছেন, বিশাল বিশাল পরিবারের সন্তান তারা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভারত গুরু বলা হয়, তার ঔরস থেকে আসা আল্লামা শাহ ইসমাইল, সৈয়দ আহমদ শহীদ, সৈয়দ নিসার আলী তিতুমির। আপনি কি বলবেন? কত বড় বড় সন্তান, তারা সবাই বড় বড় আলেম, বড় বড় পরিবার থেকে এসেছে। আর আমরা এখন যেটা শুরু করেছি, বড় বড় পরিবার মাদ্রাসায় পড়াতে চায় না। তার অন্যতম একটা কারণ হলো মাদ্রাসার থাকার পরিবেশ ভালো না। খাওয়ায় ঘাঁটি। কি খাওয়ায়? ঘাঁটি। এলেম শিক্ষা দিতে হলে শ্রম দেওয়া লাগবে। আপনি বড় ব্যবসায়ী হয়েছেন, আপনি বড় চাকরিজীবী হয়েছেন, আপনিও কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলে থেকে ক্যান্টিনে খেয়েই পড়েছেন।
আমরা ক্যান্টিনে খাইনি, বিশ্ববিদ্যালয়ে আমরা পড়িনি, কি দামি খাবার খেয়েছেন জানি না। এখন আপনার সন্তানটা বড় হয়েছে, আপনি হুমরা সুমরা হয়েছেন, তাই বলছেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর পরিবেশ নাই, মাদ্রাসায় পড়ানোর পরিবেশ নাই, কলেজে পড়ানোর পরিবেশ নাই। কেন কেন? পড়াতে হবে তাদেরকে ইংলিশ মাধ্যমে প্রাইভেট প্রতিষ্ঠানে কসে লাখ লাখ টাকা দিয়ে ভর্তি হতে 5 লাখ টাকা লাগে। হাই হাই হাই, এই নিয়ত যদি থাকে, আপনারটা চিন্তা করুন আগে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বাথরুমে যাওয়া যায় না, এত দুর্গন্ধ। কি আমি ভুল বলছি? বিশ্ববিদ্যালয় পড়া কেউ নাই এখানে? বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পানির যে ব্যবস্থা, বাথরুমের যে ব্যবস্থা, বসার কোনো কায়দা আছে? ছাত্র জীবনে তো বসেছিস না? আমি যাইনি হলে, আমি জানি না, পরিবেশ জানে না। সব প্রতিষ্ঠানকে একরকম মনে করলে হবে না। আপনিও জানেন, সারা জীবন রান্না করে খেয়েছেন। আমি একজনকে বলছি, আরে বেগুন একটা কিনেছিস কেন? একটা বেগুন কিনে যাচ্ছে, একটা বেগুন কিনেছিস কেন? আজ একটা কিনেছি, কালকে আর একটা কিনবো। চিন্তা করেন, একটা মেয়ের কথা বলছি, বুঝছেন? কেন তোরা একসঙ্গে রান্না করিস না? তো বলছে যে ভাই কি যে বলেন, সবাই একসঙ্গে রান্না করে খাওয়া যায় না, এক একজনের স্বাদ এক এক রকম। ছেলেরা একসঙ্গে রান্না করে খেতে জানে, ইমাম ভাই সাক্ষী, আবার সামনে বসে আছে, একসঙ্গে খেতে জানে, কিন্তু মেয়েরা খেতে জানে না, এটা তাদের ঐতিহ্য। ও, আপনি পড়লেন বিশ্ববিদ্যালয়ে, আপনার ওয়াইফ পড়লো বিশ্ববিদ্যালয়ে, এখন আপনার ছেলেকে পড়াবেন কোথায়? সৌরজগতে, তাই না? মঙ্গল গ্রহে পড়াবেন। আর আজকে আপনার ছেলেটাকে পড়ানোর ক্ষেত্রে সমস্যা, তাই অনেক কথা শোনাতেন। মাদ্রাসায় পড়ানোর কথা বলেন না, পরিবেশ ভালো না, খাওয়া ভালো না। আপনি কি খেয়ে মানুষ হয়েছেন? ভাববেনও না। আজকে যে সন্তানগুলো পাগড়ি নিল, যে বক্তব্য দিচ্ছি, যে দোয়া করেছি তাদের জন্য, এত বড় বড় আলেম হবে ইনশাআল্লাহ, আপনারা কল্পনা করতে পারবেন না। ইন্ডিয়াতে যদি হয়, আল্লামা শফিউর রহমান মুবারকপুরী সারা পৃথিবীতে পরিচিত বিদ্বান, বাংলাদেশে হতে পারে না? যদি আল্লামা আকরাম খাঁ তৈরি হয়, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি তৈরি হয়, আপনার সন্তান তৈরি হতে পারে না? অবশ্যই তৈরি হবে, ইনশাআল্লাহ তৈরি হবে। আর একটা জিনিস, কারিকুলাম দেখবেন, 4 নম্বর কারিকুলাম যদি শিক্ষা দেয় শুধু আরবি, উর্দু যদি শিক্ষা দেয়, ওই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন না। ও চাই এই কৌমি ঘরানার যে শিক্ষা ব্যবস্থা, এইটা হলো ইংরেজদের একটা চক্রান্ত। আলিয়া শিক্ষা ব্যবস্থা যেটা, এটা ইংরেজদের চক্রান্ত। দুইটা ইংরেজদের চক্রান্ত। এক চক্রান্ত আরবির গোষ্ঠী সাফ করে দিয়ে আধুনিক করতে চেয়েছে, আর একটা চক্রান্ত হলো শুধু আরবি উর্দু পড়ায়া, ফার্সি পড়ায়া ব্রেনটা বুত করে রাখবে। ওরা ইংরেজি না শিখে, সামাজিক জ্ঞান যেন না জানে, আন্তর্জাতিক জ্ঞান যেন না জানে। এই যে পরিকল্পনা, এই দুইটাই হলো ইংরেজদের পরিকল্পনা। তার আগে যারা শিখছে, তারা আরবিও জানতেন, বাংলাও জানতেন, ফার্সিও জানতেন, ইংরেজিও জানতেন, উর্দুও জানতেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18টি ভাষার পণ্ডিত ছিলেন, ইতিহাসে পড়া। এত বড় টুপিওয়ালা দাঁড়িয়ালা মানুষ আরবি পণ্ডিত ছিলেন কি করে? বলতে গেলে কষ্ট হবে। বাংলা একাডেমির যে অভিধান রচনা কে করেছে? বর্তমান যুগের অভিধান প্রণেতাদের অভিধান লিখতে অজু ছুটে যেত ওদের। কোন ভাষাটা আরবি, কোন ভাষাটা ফার্সি, কোন ভাষাটা সংস্কৃতি, কোন ভাষাটা চাইনা, ব্যাকেটে লিখে দিয়েছে। আরবি সম্পর্কে না জানলে এমনি লেখছে, ফার্সি সম্পর্কে না জানলে এমনি লেখছে। এই সংস্কৃতি শুরু করলেন কেন? আমি বলতে চাচ্ছি, যদি আরবির সাথে ইংরেজি, অঙ্ক, বীজগণিত, পাটিগণিত এইগুলো আপনি শিক্ষা দেন, এখন ব্যবস্থা হয়েছে আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাতে পারেন। আগে বেসিক জ্ঞানটা দিয়ে দেন সৌদি আরবের মতন। একজন ছেলে ডাক্তার হবে, আপত্তি থাকবে না। একজন ছেলে সচিব হবে, আপত্তি থাকবে না। একজন ছেলে ইংরেজি বিসিএস ক্যাডার হবে, আপত্তি থাকবে না। একজন ছেলে বিচারপতি হবে, আপত্তি থাকবে না। বেসিক জ্ঞান ইসলামটা দিয়ে দেন আপনি, আর দোয়া করেন
আল্লাহ আপনার ছেলের মাধ্যমে এই দেশের সংস্কার করবেন ইনশাআল্লাহ। কেন আপনি ওই মানসিকতা রাখলেন? খবরদার এই কওমি ঘরানার, খারিজি ঘরানার এই ব্রেনটা আপনার মাথায় নিয়ে আসবেন না। আমার ছেলেকে যেমন আরবি ভাষা শিক্ষা দিব, তেমনি ইংরেজি শিক্ষা দিব, তেমনি আমি আন্তর্জাতিক জ্ঞান শিক্ষা দেব। কেন? মাদ্রাসায় পড়লে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে না? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে না? কে বলেছে পড়া যাবে না? মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে না? কে বলেছে পড়া যাবে না? ইঞ্জিনিয়ার হওয়া যাবে না? ডক্টর ইকবালের কথা শুনেছেন? পাকিস্তানের কবি, যারা স্বাধীনতা আন্দোলনের সময় দিয়েছে, ব্রিটিশদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, তারা সবাই ছিলেন কি নামে কি মাওলানা। নামে কি মাওলানা। তাদের সামনে যাও, তুমি ইংরেজিতে যাও, আরবিতে যাও, ফার্সিতে যাও, যাওয়ার সুযোগ আছে। আপনার ছেলেকে যোগ্য করে গড়ে তুলুন। প্রথম টার্গেট করবেন, আল্লাহ আমি আমার ছেলেকে আলেম বানাতে চাই। আগে শিক্ষা দিন। সবাই আজকে যে আলোচনা করলাম শুনবেন, আগে নিজের নিয়াতটাকে খালেস করুন। সব ছেলেকে ভর্তি করুন হেফজখানায়, একবারে আধুনিক হেফজখানা কোথায় আছে, এবং দেখবেন ভালো শিক্ষক কোথায় আছে, ওখানে ভর্তি একবার টনটনি। মুকাররমের কথা বলতে গিয়ে ফিরে আসলাম কেন? আমি পুরো কুরআন নিজে শুনেছি, পুরোটাই। যে মাঠটা দিছি আমি, ও বলতে পারবে। মাঠটা তো আমার হাতে পড়েনি, আমার গায়ে পড়েনি, ওর গায়ে পড়েছে। হাফেজ তৈরি করুন, একটা যোগ্য হাফেজ তৈরি করুন। যেখান থেকে কোরআন ধরা হবে সেখান থেকে পড়তে পারে। আমার কোরআন মুখস্থ নাই, ও বক্তব্য দেয়, এত কোরআনের আয়াত বলে। আল্লাহু আকবার। প্রথম টার্গেট করবেন, আমি মরে যায় বেঁচে থাকি, আমি আগে ছেলেকে হাফেজ হিসাবে দেখে যেতে চাই। প্রত্যেক পরিবার নিয়াত করুন, সৌদি আরবে যেমন কুয়েতে যেমন প্রায় 80% মানুষ কোরআনের হাফেজ। আপনারা নিয়াত করুন, আমার প্রত্যেকটি সন্তানকে হাফেজ বানাবো ইনশাআল্লাহ। প্রভাবটা কেমন পড়েছেন? মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে সকল অকল্যাণ থেকে হেফাজত করুন। তার 9টা সন্তান, 4টা ছেলে, 5টা মেয়ে, 9টাই কোরআনের হাফেজ। 9টাই কোরআনের হাফেজ। এটা সৌদি আরব যাওয়ার কারণে প্রভাবটা পড়েছে। কথা বুঝতে পারলেন? সবাইকে হাফেজ বানান। আগামী 10 বছরের জন্য পরিসংখ্যানে দেখা যায় আমরা সংখ্যা বেশি, তাই না? শিল্পপতি সংখ্যা বেশি না দরিদ্র বেশি? মধ্যবিত্ত বেশি না নিম্নবিত্ত বেশি? দরিদ্র মানুষ বেশি। বন্ধুরা, আমার ধনী লোককে বলবো না, তাদের ইগো বেশি, তাদের অহংকার বেশি, তাদের টাকা বেশি, মর্যাদা বেশি। তাদের বলে আমি মান খাটো করতে চাই না। যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত প্রত্যেক পরিবারের প্রতি আবেদন করব, হাফেজ তৈরি করুন প্রত্যেক সন্তানকে। আগামী 10 বছরের জনসংখ্যার হার যেন হয় 50% বাংলাদেশে হাফেজ আছে। আল্লাহ তুমি কবুল করো।